পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। বাংলা প্রবাদ আপনারা শুনেছেন হয়তো, কিন্তু আপনারা হয়তো বলবেন যে অভিষেক, এই খবরের মধ্যে খবর শুনতে বসেছি, হঠাৎ এই কথা কেন শুনবো, এই প্রবাদ প্রবচন কেন শুনবো? কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে খবরের প্রসঙ্গটাই তো সেরকম, তাহলে আমরাই বা কি করতে পারি? কারণ এই মুহূর্তে একদম খবর বেরিয়ে আসছে, দেখুন, বিধায়কদের সংখ্যা নয়, দলই শেষ কথা। শিবসেনার প্রতীক মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উস্কে দিল বাংলার ঘাসফুল অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তার কারণ বাংলায় এই মুহূর্তে আপনারা জানেন যে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস 4 মে হারলো, তার পরবর্তীতে কালীঘাট তৃণমূল ছেড়ে আস্তে আস্তে চলে গেলেন ঋতব্রত তৃণমূল, এবং তারা গিয়ে মেট্রোপলিটন যে একদম সেখানে তাদের তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেখানে তালা দিয়ে দিলেন। একে একে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ছায়া সঙ্গী তারা পর্যন্ত চলে গেলেন, এবং সেই অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। তারা ক্লেম করলেন আমরাই আসল তৃণমূল, এবং সেইখান থেকেই একই ছবি ধরা পড়েছিল মহারাষ্ট্রের ক্ষেত্রে। মহারাষ্ট্রের ক্ষেত্রে কি হয়েছিল? মহারাষ্ট্রে 2022 সাল, আপনারা যদি মনে থাকে অবশ্যই জানবেন নিশ্চয়ই, যে 2022 সালে উদ্ধব ঠাকরে তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, এবং একনাথ শিন্ডে তার দলেই রয়েছেন। কিন্তু হঠাৎ করেই আমরা একদিন খবর পেলাম যে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে তিনি শিবসেনা ছেড়ে চলে যাচ্ছেন, বালাসাহেব ঠাকরের যে শিবসেনা সেটা ছেড়ে চলে যাচ্ছেন, এবং এমন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি বেরোচ্ছেন, এমপি এমএলএ সবাইকে নিয়ে তিনি বেরোচ্ছেন, এবং তারই হাতে চলে যাচ্ছে শিবসেনার যে প্রতীক সেটা। তো সেই অনুযায়ী নতুন শিবসেনার প্রতীক নিয়ে আসলেন আবার উদ্ধব ঠাকরে, এবং সেই সময় থেকেই আমরা দেখতে পেলাম যে শিবসেনা দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো সেই মামলাটা সুপ্রিম কোর্টে তখন থেকে চলছে, সুপ্রিম কোর্টে মামলাটা তখন থেকে চলছে 2022 সাল থেকে। তো সেই মামলারই একটা শুনানি রিসেন্টলি হয়েছে, এবং সেই ক্ষেত্রে জাস্টিস জয়মাল্য বাগচি খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন যে প্রতীক কে পাবে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু সংখ্যাটা বড় কথা নয়, বরঞ্চ কি বড় কথা, দলের গঠনতন্ত্র কি বলছে। এবং দলের গঠনতন্ত্র অবশ্যই কিন্তু বলে যে যে চেয়ারপারসন এবং তার সঙ্গে যারা সাংগঠনিক স্তরে নেতা এবং প্রধান রয়েছেন, তারা যাকে ঠিক করবেন দলের নেতা বা নেত্রী, তার হাতেই থাকবে প্রতীক। অর্থাৎ সংখ্যার বিচারে যদি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বলি, 80 জন বিধায়কের মধ্যে 60 জন চলে গিয়েছেন একদিকে, আর 20 জন পড়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু দলের গঠনতন্ত্র ওয়াইজ যদি থাকে যে দলের চেয়ারপারসন এবং তার সঙ্গে দলের যারা সাংগঠনিক প্রধান তারা ঠিক করে বলেন যে জোড়াফুল চিহ্নটা আমাদের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো মতেই সেই চিহ্ন নিয়ে যতই টানাটানি হোক না কেন সেটা যাবে না, কিংবা একদম শেষ পর্যন্ত গেলেও আবার ফিরে আসবে। সেই জায়গাটা কিন্তু আজকে কোথাও গিয়ে একটা উস্কে দিয়েছে। তার কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, এবং সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং তার সঙ্গে জয়মাল্য বাগচি, তারা বলে দিয়েছে যে সংখ্যার বিচারে কিন্তু প্রতীক সম্পূর্ণ বিষয়টা নির্ধারিত হবে না। আপনারা শেষ অবধি দেখুন, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটা, কারণ পশ্চিমবঙ্গে ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেনি যে কোনো দল একদম ভেঙে চলে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে তারাই দাবি করছে আমরাই আসল তৃণমূল। আমরা দেখতে পেয়েছি যে সিপিআই ভেঙে সিপিআইএম হয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ আলাদা আলাদা প্রতীক ইউজ করে এবং আলাদা আলাদা মতবাদেই তারা চলে। কিন্তু সেই ক্ষেত্রে সম্পূর্ণ যে জায়গাটা উঠে আসছে, এই যে এই মুহূর্তে তৃণমূল ভেঙে গিয়েছে, এবং তৃণমূলের নাকি অনেকে আমরা শুনছিলাম যে নতুন চিহ্ন হবে সূর্যমুখী ফুল, তেমনও ঠিক করে ফেলছিল অনেকে। অনেক জায়গা থেকে আমরা খবর দেখতে পেয়েছি ইউটিউবে কিংবা অন্যান্য পোর্টালের ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে যে একদম সুপ্রিম কোর্টের মন্তব্যটা সেটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। অবশ্যই তার আগে যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিনের সারা দেশের বিভিন্ন ধরনের পলিটিক্যাল খবর এবং তার অ্যানালিসিস নিয়ে আমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি। তো আপনাদের জানাই, এই মুহূর্তে পরিষদীয় দলের বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নয়, দলত্যাগের আইন, বিচার কিংবা প্রতীকের লড়াইয়ে মূল রাজনৈতিক দলের সিদ্ধান্ত ও নিয়ন্ত্রণই শেষ কথা। মূল রাজনৈতিক দল বলতে এই মুহূর্তে আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে অবশ্যই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট তৃণমূল সেটা, এবং যদি মহারাষ্ট্রের কথা বলি তাহলে অবশ্যই সেটা উদ্ধব ঠাকরের যে দল সেইটাই কিন্তু শেষ কথা বলবে। এবং সেটা কি করতে বলা হচ্ছে, কোন প্রসঙ্গে, শিবসেনার ভাঙন এবং প্রতীক দখল সংক্রান্ত মামলার শুনানিতে
বৃহস্পতিবার এমনই অর্থবহ মৌখিক পর্যবেক্ষণ তুলে ধরল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ছিলেন সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ডি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চের শুনানি চলাকালীন শীর্ষ আদালত স্পষ্ট জানায়, আইন অনুসারে পরিষদীয় দলের চেয়ে মূল সংগঠনের হাতই বেশি শক্ত। খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই মুহূর্তে ধরুন ঋতব্রত তৃণমূল, তারা পরিষদীয় দল, তারা বিধানসভায় রিপ্রেজেন্ট করছে তৃণমূল কংগ্রেসকে, এবং সেই ক্ষেত্রে বিরোধী দলনেতা হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, স্পিকার তাকে অনুমতি দিয়েছেন, তিনি বিরোধী দলনেতা স্ট্যাটাস পাচ্ছেন, গাড়ি পাচ্ছেন, তার আলাদা বসার ঘর পাচ্ছেন, কিন্তু সেখানে সেটাই শেষ কথা নয়। দলের প্রতীক, এবং প্রতীক মানে তো শুধু প্রতীক নয়, তার সঙ্গে জড়িয়ে আছে কি দলের যে ফান্ড, দলের যে টাকা পয়সা, সেইটা দলের ব্যাংক অ্যাকাউন্ট সেইটা, এবং সেখানেই সরাসরি কিন্তু এই মুহূর্তে আঘাত আসছে। তার কারণ একদম বলা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যদি কোনো নির্দেশ দেয় সেটা কিন্তু পরবর্তীতে ল হিসাবে একদম নির্ধারিত হয় অন্যান্য লোয়ার কোর্টের ক্ষেত্রে, অন্যান্য হাইকোর্টের ক্ষেত্রেও। তো সেই যে জায়গাটা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট মৌখিক একটা বক্তব্য রেখেছে এই শুনানিতে বৃহস্পতিবার দিন। তারা বলছে যে সংগঠনের হাতই বেশি শক্ত পরিষদীয় দলের চেয়ে, অর্থাৎ মূল যে সংগঠন বলতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা সেটা মহারাষ্ট্রের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি বাংলায় আসল তৃণমূল বনাম ঋতব্রত শিবিরে আইনি লড়াইয়ের আবহে এক নতুন জল্পনার জন্ম দিল। একদম সরাসরি যে বক্তব্যটা উঠে আসছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, যে এই যে ঋতব্রত তৃণমূল এবং তাদের দিকে পরপর চলে যাচ্ছেন বিধায়করা, আমরা দেখতে পাচ্ছি যে পরপর বিধায়করা শুধু চলে যাচ্ছেন তেমন নয়, বিধায়ক হননি এমন মানুষজনও চলে যাচ্ছেন, যেমন অরূপ বিশ্বাস, তিনি বিধায়ক হতে পারেননি, এবারে তিনি হেরে গিয়েছেন, কিন্তু তবুও তিনি চলে গিয়েছেন ঋতব্রত তৃণমূলের দিকে। আমরা দেখতে পেয়েছি চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন রাজ্যের, তিনি চলে গিয়েছেন ঋতব্রত তৃণমূলের দিকে। কিন্তু এই যে সামগ্রিক বিষয়টা, এটা কি আসল ঋতব্রত তৃণমূল, নাকি তাদেরকেই নতুন প্রতীক নিয়ে আসতে হবে? তারা যদি টিকে থাকতে চায় দল হিসেবে, তাদেরকে নতুন তৃণমূল কংগ্রেস হিসেবে নতুন প্রতীক নিয়ে আসতে হবে, কিংবা অন্য কোনো দলের নাম নিতে হবে তাদেরকে, আমরা জানি না। তবে এই মুহূর্তে যে জায়গাটা তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেসের স্ট্যাটাস কিংবা শিবসেনা স্ট্যাটাস, সেটা কিন্তু কোনো মতেই অন্য কারোর হাতে থাকবে না। তৃণমূল কংগ্রেসের স্ট্যাটাস, এই সুপ্রিম কোর্টের যা বক্তব্য উঠে এসেছে, সেটা যখনই অর্ডার হিসেবে আসবে সামনে, একদম অর্ডার শেষ পর্যন্ত লিখিত অর্ডার হিসেবে আসবে, তখনই কিন্তু একদম স্পষ্টত এটাই হতে বাধ্য যে একদম সরাসরি শিবসেনার যে তীর্থনুক যে প্রতীক, যেটা এতদিন ধরে তারা হাতছাড়া হয়ে গিয়েছে, বিভিন্ন ভোটে তারা অন্য প্রতীক নিয়ে লড়াই করে, কিন্তু সেই শিবসেনার আবার তীর্থনুক প্রতীক, যেটা বালাসাহেব ঠাকরে নতুন ভাবে নিয়ে এসেছিলেন মহারাষ্ট্রের রাজনীতিতে, সেই প্রতীক আবারও ফিরে পাবেন উদ্ধব ঠাকরে এবং তার ছেলে, এবং তার সঙ্গে যারা যারা তার সঙ্গে রয়েছেন তারা, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ প্রতীক এখনো পর্যন্ত যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে সেটাই থাকবে। এবং যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ঋতব্রত শিবিরে পা দিয়েছেন, ববি হাকিম হতে পারেন, জাভেদ খান হতে পারেন, অরূপ রায় হতে পারেন, অরূপ বিশ্বাস হতে পারেন, যদি অরূপ বিশ্বাস বিধানসভায় যান না, তাই তার বিষয়টা এতটা নয় গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে যারা গিয়েছেন এবং বিধানসভায় যারা যাচ্ছেন, তাদের কিন্তু আর প্রতীকটা বলা যাবে না তাদের ক্ষেত্রে যে তারা তৃণমূল কংগ্রেস, কারণ এই রায় যদি একবার বাইরে আসে তাহলে অবশ্যই কিন্তু একদম সরাসরি ঋতব্রত তৃণমূল অস্তিত্ব সংকটে পড়তে চলেছে। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে পুরোটা রাখলাম। অবশ্যই যেটা বক্তব্য উঠে এসেছে শিবসেনার সূত্র ধরে, সেটা অবশ্যই কিন্তু বাংলার ক্ষেত্রেও কার্যকর হবে, সেটা বোঝাই যাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই একদম সরাসরি ইলেকশন কমিশনের কাছে ডকুমেন্টস জমা দিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সামগ্রিক বিষয়টা কিন্তু এখনো থমকে রয়েছে, ইলেকশন কমিশন জানায়নি এখনো পর্যন্ত যে কে আসল তৃণমূল, কাদেরকে দেয়া হচ্ছে আসল স্ট্যাটাস। এতদিন পর্যন্ত আমরা জানতাম যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভেঙে চলে গেলে অবশ্যই সেই ক্ষেত্রে ঋতব্রত তৃণমূল তারা সংখ্যাগরিষ্ঠতায় থাকছে, এবং 80-র মধ্যে সংখ্যাটা যখন 60-এ পৌঁছে গিয়েছে, তারা সংখ্যাগরিষ্ঠতাতে পৌঁছেই গিয়েছে, কিন্তু সেই ভিত্তিতে তারা সম্পূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের অধিকার পেয়ে যাবে বা দলের প্রতীকের অধিকার পেয়ে যাবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের মন্তব্য অনুযায়ী হচ্ছে না অত সহজে। আপনাদের সামনে রাখলাম পুরোটা, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং অবশ্যই প্রতীক যদি না থাকে তাহলে কি শেষ পর্যন্ত এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এত মানুষজন যুক্ত হয়েছেন তারা থাকবেন, নাকি তারা আবার ব্যাক টু প্যাভিলিয়ন একদম সরাসরি ঘর বাপসি যাকে বলা হয় সেই রকম বিষয়টা ঘটাবেন? আমরা দেখবো, সমস্তটাই রাজনীতিতে উত্থান পতন লেগেই রয়েছে, কিন্তু
অবশ্যই সেই আমাদের প্রশান্ত কিশোরের কথায় ফিরে যেতে হয়। তিনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট ছিলেন এবং সেই জায়গা থেকে তিনি বলেছিলেন কোনো দল যেমন একদিনে তৈরিও হয় না, সেরকম একদিনে কোনো দল ভেঙেও যায় না। তো সেই ক্ষেত্রেই একদম সরাসরি কিন্তু বিষয়টা এই মুহূর্তে এগোচ্ছে। সুপ্রিম কোর্টের মন্তব্য শুনে কিন্তু অন্তত তাই মনে হচ্ছে। আপনারা কি মনে করেন লিখবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ধন্যবাদ।